আসসালামু আলাইকুম। তো এখন প্রতিদিনের মতো আজকেও আমরা একটা সম্পাদকীয় দেখব। এটা লিখেছেন ডক্টর মোহাম্মদ জামাল উদ্দিন। তিনি বাড়িতে কাজ করেন আর কি। আর কোথায় জানি জাতিসংঘে না কোথায় জানি কী বলে এটাকে কনসালটেন্ট হিসেবেও ছিলেন। তো শিরোনাম হচ্ছে কৃষিতে সার্কুলার ইকোনমির প্রয়োগ। আচ্ছা, সার্কুলার ইকোনমিটা কি? এটা হচ্ছে আপনার আমরা যে সব কিছু ইউজ করি, সম্পদগুলো ইউজ করি, এটাকে আবার রিসাইকেল করা, সেটা অর্থাৎ যে ওয়েস্টকেই আবার সম্পদে পরিণত করা, এটাই হচ্ছে আপনার সার্কুলার ইকোনমি। তো এটাতে কৃষিতে প্রয়োগ করার কথা তিনি বলেছেন। সবার আগে আপনাদেরকে এক নজরে আর্টিকেলটা দেখাই। ওকে, তো এখানে মেইনলি কথাগুলো হচ্ছে এরকম যে এটা সার্কুলার ইকোনমি। এটা হচ্ছে আপনার সম্পদে পুনর্ব্যবহার করতে হবে। এখানে আপনার টেক, মেক আর ডিসপোজ এই নীতির পরিবর্তে আপনাকে ব্যবহার করতে হবে রিসাইকেল, রিডিউস, রিইউজ আর হচ্ছে রিসাইকেল। এই তিনটা আপনাকে ব্যবহার করতে হবে। এটা হচ্ছে কি রিডিউস, রিইউজ আর হচ্ছে রিসাইকেল। তারপর হচ্ছে FAO 2023 অনুযায়ী হচ্ছে ওয়ার্ল্ডে 130 কোটি টন খাদ্য অপচয় হয়। সেগুলো আবার অপচয় হয়ে পচে যায়, সেখান থেকে মিথেন বের হয়। এই মিথেন কিন্তু আবার কার্বন ডাইঅক্সাইডের চেয়ে 30 গুণ শক্তিশালী, যেটা আপনার গ্রিন হাউস গ্যাস ইফেক্ট তৈরি করে। আবার ইউএনএফপি বলছে যে হচ্ছে বাংলাদেশে এরকম 14.10 মিলিয়ন খাদ্যপণ্য অপচয় হয় ইয়ারলি। তো সেখান থেকেও কিন্তু বড় একটা মিথেন গ্যাস আর কি উৎপন্ন হচ্ছে। তারপরে এখানে ড্রিপ আর হচ্ছে স্প্রিংকলার সেচ, এই দুটো আমরা নতুন শিখলাম। এটা দ্বারা বোঝায় যে হচ্ছে ছিটায় ছিটায় একদম মাটির গভীরে বা মাটির যেখানে মূল থাকে গাছের, সেখানে পৌঁছায় দেওয়া। এর ফলে পানির অপচয় কমে এবং পানি একদম সরাসরি এখান থেকে আর কি উদ্ভিদ সরাসরি পানি নিতে পারে। ফলে আর কি টাকা পয়সা অপচয় এগুলো সব দিক দিয়ে আর কি উপকার হয়। আচ্ছা, তারপর এখান থেকে আর কি শিখলাম আমরা? এখান থেকে হচ্ছে আপনার এই যে এর কথা বলছে যে হচ্ছে আপনার বাংলাদেশে হচ্ছে কম্পোস্ট, তারপর বায়োগ্যাস, তারপর বর্জ্যের পুনর্ব্যবহার, ফসলের খড়, চালের খড় থেকে আর কি কাগজ তৈরি করা যেতে পারে। তারপর হচ্ছে বায়ো ফার্টিলাইজার, অর্থাৎ আমরা যে খাবারগুলো খাই সেগুলোকে যখন পচবে সেখান থেকে আবার কিন্তু ফার্টিলাইজার তৈরি করা যায়। তো এটা করতে পারলে রাসায়নিক সার আমরা যে দিই সেটা 40% আমরা এটা কমাতে পারবো। জাপান হচ্ছে এরকম বুদ্ধি করছে, তারা হচ্ছে ইকোফিট প্রোগ্রাম, এই প্রোগ্রামের আওতায় তারা খাদ্য বর্জ্য থেকে এরকম তারা তৈরি করে, পশুখাদ্য তৈরি করে এবং 30% খাদ্য অপচয় হ্রাস করে। তারপর ভারত হচ্ছে জিরো বাজেট ন্যাচারাল ফার্মিং, এটার আওতায় তারা এরকম কাজ করে। আর শ্রীলঙ্কায় করে সার্কুলার ভিলেজ। তো এগুলো হচ্ছে বিভিন্ন দেশে যেগুলো করা হয়েছে। শ্রীলঙ্কায় কি সার্কুলার ভিলেজ, ভারতে জিরো বাজেট ন্যাচারাল ফার্মিং, আর জাপানে হচ্ছে ইকোফিট প্রোগ্রাম। আর সার্কুলার কৃষির হচ্ছে অ্যাডভান্টেজ কী কী? এই যে গ্রিন হাউস কমায়, তারপর হচ্ছে মাটির গুণাগুণ বাড়ায়, পানি দূষণ রোধ করে, উৎপাদন ব্যয় কমায়, নতুন আয় সৃষ্টি হয়, কর্মসংস্থান সৃষ্টি হয় আর খাদ্য নিরাপত্তা হয়। তো গ্রিন হাউস কমায়, মাটির গুণাগুণ বাড়ায়, পানি দূষণ, তারপর হচ্ছে উৎপাদন ব্যয় কমায়, নতুন আয়, কর্মসংস্থান, খাদ্য নিরাপত্তা। আর সীমাবদ্ধতা কী কী আছে বাংলাদেশে? সচেতনতার অভাব, এটা মেইন। তারপর প্রযুক্তির অভাব আছে, আমাদের অর্থায়নের সীমাবদ্ধতা আছে, বর্জ্য সংগ্রহ ব্যবস্থার অভাব আছে, আর নীতিগত সমস্যা, যেগুলো হচ্ছে মেইন নীতিগত সমস্যা: বর্জ্য সংগ্রহ ব্যবস্থার অভাব, অর্থায়নের সীমাবদ্ধতা, প্রযুক্তির ঘাটতি, সচেতনতার অভাব। আর উপায় কি? পিপিপি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ করতে হবে বর্জ্য প্রকল্পে। তারপর গ্রিন ক্রেডিট এবং কার্বন ফার্মিং করতে হবে, ইনসেন্টিভ করতে হবে। এগুলো করলে মোটামুটি আমরা পারবো। আচ্ছা, তারপর হচ্ছে বায়োগ্যাসের কথা বলছে, বায়োগ্যাস আমরা করতে পারি, যেটা দ্বারা আর কি আমাদের সাশ্রয় হবে। তারপর আরও বললো যে অনেক যে ভুট্টা, তারপর হচ্ছে এরকম গম, এগুলোর আর কি সেখান থেকে ওয়েস্ট তৈরি হয় অনেক, যেটা পরিবেশের ক্ষতি করে। তারপর এরকম প্রিসিশন নিখুঁত ব্যবস্থাপনার কথা বললো এখানে। তারপর আপনার এই যে খাদ্যের অতিরিক্ত অংশ, এটা মাটিতে যদি আমরা দিয়ে দিই তাহলে মাটির গুণাগুণও বাড়বে, আমার পরিবেশ ভালো থাকবে আমাদের। তারপর হচ্ছে আপনার খরচও কমে যাবে, এইসব কথা বলছে। তারপর মাটির জৈব কার্বন বাড়ে এগুলো করলে। তারপর আর কি আছে, রান্নাবান্নায় ব্যবহার করতে পারি আমরা। তারপর এগুলাই আর কি। তো এগুলো পড়লে মোটামুটি হবে। ধন্যবাদ।